ঈশান ভাই, আজ তো আমাদের ফুল সজ্জা। প্লিজ আজ অন্তত তোমার রুমটাতে থাকতে দাও। আমি কাল থেকে বারান্দায় শুব। তোর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। ভালো হবে তুই যদি এই রুম থেকে চলে যাস। প্লিজ ভাইয়া, এমন করো না। আমি তো বললাম আমি কাল থেকে আর তোমার রুমে শুব না। বাসায় অনেক অতিথিরা আছে, বড় একটা সিক্রেট হয়ে যাবে। সিক্রেটের কথা তুই বলছিস আরশি? তুই এসব বুঝিস? যাই হোক, আমি এত কিছু জানি না। তুই এই রুম ছেড়ে চলে যাবি মানে চলে যাবি, ব্যাস। ঈশান আরশির হাত ধরে টেনে ওকে বাইরে ছুঁড়ে মেরে দরজা বন্ধ করে নিল। আর কোনো দিশা না পেয়ে আরশি দরজার ওপারে থেকেই কান্না করে যাচ্ছে। আরশির কান্নার আওয়াজ ঈশানের কানে এসে বাজছে, কিন্তু ঈশানের কোনো হেলদোল নেই। সে এক দৃষ্টিতে বিছানার দিকে তাকিয়ে আছে। কত সুন্দর করে ফুলসজ্জার খাট সাজানো, কিন্তু সাজানো নেই এই জীবনটা। একসময় সাজানো থাকলেও এখন অগোছালো। আরশি সব কিছু শেষ করে দিয়েছে। ঈশান দু চোখ বন্ধ করে ভাবতে লাগলো 3 বছর আগের ঘটনা। ফ্ল্যাশব্যাক। সে কি ঈশান ভাই, তুমি এত রাতে আমার রুমে আর আমার দিকেই বেগোচ্ছ কেন? দেখতে পাচ্ছ না আমার কাপড় চোপড় ঠিক নেই? ঈশানের তাতে কোনো হেলদোল নেই। সে যেমন ছিল তেমনটাই আছে। আর সেই খাট থেকে ওড়নাটা নিয়ে আবারও জিজ্ঞেস করলো, কি হলো বলছো না কেন? ঈশান খপ করে আরশির হাত ধরে ওর দিকে এমন দৃষ্টি নিক্ষেপ করলো যে আরশির আর বোঝার বাকি রইল না। দেখো ঈশান ভাই, তুমি আমার হাত ছেড়ে দাও আর এই রুম থেকে চলে যাও। তোমাকে অনেকবার ওয়ার্ন দিয়েছিলাম আমি, কিন্তু তারপরও তুমি শোনোনি। আচ্ছা তাই? কে তোর ওয়ার্ন মানছে? এখানে তোর মা বাপ কেউ নেই, শুধু আমি আছি। তাই আমার কথাই শেষ কথা। শেষ কথা যদি এটাই হয়ে থাকে, তাহলে তুমিও একটি কথা জেনে রাখো, তোমার অসৎ উদ্দেশ্য কখনো সত্যি হবে না। রিয়েলি? শোন আরশি, আমি যার দিকে একবার নজর দিই তাকে আমি আমার করেই ছাড়ি। আর তুই তো কোনছা, এ নিয়ে কতটা মেয়ের সাথে। স্টপ ঈশান ভাই। নটি আমেরিকায় থাকতে থাকতে এ দেশের কালচার তোমার রক্তে মিশে গেছে। বাঙালিদের মতো আর ভাবো না তুমি। আর তাছাড়াও আমি তোমার চাচাতো বোন। এসব কি করে ভাবো তুমি? এখান থেকে এক্ষুনি চলে যাও, অন্যথায় আমি চাচাকে ডাকতে বাধ্য হব। উনি কিন্তু আজ বাসায় আছেন। ঈশান আরশির হাত ছেড়ে দিল, তবে তার চোখ বলছে সে যা চাইছে সেটা সে নিয়েই ছাড়বে। ঈশান রুম ছেড়ে যাওয়ার সাথে সাথেই আরশি কান্নায় ভেঙে পড়ল। দু চোখ বেয়ে পড়ছে নোনা জল। চোখের জল কিছুতেই আজ বাদ মানতে চাইছে না। আরশি ভেবে নিল সে আর আমেরিকায় থাকবে না, বাংলাদেশে চলে যাবে। স্টাডিও কমপ্লিট হয়ে গেছে। এতদিন শুধু স্টাডির জন্য অপেক্ষা করছিল। এখান থেকে না গেলে নিজের সম্মানটাও রক্ষা করতে পারবে না। এতদিন নানা তালবাহানা ঈশানকে দূরে রেখেছে, কিন্তু এখন ঈশানের হাবভাব আরও খারাপ লাগছে। ডাইনিং টেবিলে বসে অনবরত প্লেটে স্পুন নেড়ে যাচ্ছে আরশি, কিন্তু মুখে কিচ্ছু দিচ্ছে না। আরশির চাচা ব্যাপারটা কিছুদিন লক্ষ্য করে বললেন, আরশি তুমি খাচ্ছ না যে কোনো সমস্যা? আসলে চাচু, আমি দেশে ফিরতে চাইছি। আমার স্টাডিও কমপ্লিট। এখান থেকে কি আর কোনো লাভ আছে? সে কি, তুমি চলে যাবে মানে? এখানে কি এত অভাব পড়েছে যে তুমি দেশে চলে যেতে চাচ্ছ? আমার মনে হলো আপনাদের থেকে একবার পারমিশন নেওয়া দরকার, যদিও জানতাম যে আপনারা কখনো রাজি হবেন না। কিন্তু এবার আর আপনাদের কোনো কথা আমি শুনতে চাইছি না। আপনাদের হয়তো নিজের দেশের প্রতি কোনো টান নেই, কিন্তু আমার তো টান আছে। প্রতিনিয়ত আমার জন্মভূমি আমার ডাকে তার কাছে ছুটে যাওয়ার জন্য। আপনাদের বলার প্রয়োজন মনে করেছিলাম, তাই বললাম। এবার পারমিশন দেওয়া না দেওয়া আপনাদের ব্যাপার, তবে দেশে তো আমি যাবই। এসব কী ধরনের কথা আরশি? উনি তোমার চাচা, আর এই কথাটা তুমি ভুলে যেও না। তোমাকে এতদিন খাইয়ে দাইয়ে পড়াশোনাও করিয়েছেন উনি, আর তুমি ওনাকে ব্লেম করছো? আচ্ছা তাই? এটা তো ওনার কর্তব্য। আমার বাবাও কিন্তু ওনাকে খাইয়ে দেয়, লেখাপড়া করিয়ে এত বড় করেছেন, আর আপনারাও সেটা ভুলে যাবেন না। আর আমি ওনাকে ব্লেম করিনি। আরশি প্লেটের উপর স্পুনটা টন করে ফেলে সেখান থেকে প্রস্থান করলো। আরশি চলে যাওয়ার আর এমন কথাবার্তা দেখে ঈশানের শরীর রাগে থরথর করে কাঁপছে। সেও আরশির পেছন পেছন চলে গেল। আরশি ওর রুমে গিয়ে ততক্ষণে লাগেজে কাপড় ভরতে শুরু করে দিয়েছে। আরশি, তুই কাপড় গোছাচ্ছিস কেন? তুমি এখনও বুঝতে পারছো ঈশান ভাই আমি কেন কাপড় গোছাচ্ছি? প্লিজ এখান থেকে চলে যাও, আর আমার কাজ আমাকে করতে দাও। আরশি, তুই চলে যাবি? কিন্তু তুই চলে গেলে আমি কী নিয়ে বাঁচব? নটি আমেরিকায় আছো, একটা গেলে 10টা পেয়ে যাবে। ঈশান ভাই, আমি তোমার 2 পায়ে পড়ি, তুমি আমাকে ছেড়ে দাও প্লিজ। আমি আর এমন নরক যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমি তোকে নরক যন্ত্রণা দিচ্ছি? তা নয়তো কি? হ্যাঁ? আচ্ছা আরশি, তুই কি আমার খারাপ দিকগুলোই দেখিস? আমার ভালো কিছু কি তোর চোখে পড়ে না? না পড়ে না, কারণ ভালো কোনো দিক তোমার মধ্যেই নেই। এই দেখ আরশি, আমি কান ধরেছি তোকে, আমি আর জ্বালাবো না। তবুও তুই আমাকে ছেড়ে যাস না প্লিজ। তুই চলে গেলে পাগল হয়ে যাব আমি। আমি যে তোকে ভালোবাসি। ভালোবাসি? ভালোবাসি ভালোবাসি এই কথাটা তোমার মুখ থেকে শুনতে শুনতে আমার এখন বিরক্ত লেগে গেছে, জাস্ট অসহ্য। আমি চলে যাচ্ছি, আর কোনো কথা শুনছি না তোমার।
ঈশান একটা বিদ্রুপের হাসি দিয়ে বলল, দেশে ফিরে কি হাতের মোয়া? এত তাড়াতাড়ি কি দেশে ফিরা যায়? এটা কি তোর নিজের দেশ যে যখন ইচ্ছে তখন গাড়ি করে এক জেলা থেকে আরেক জেলায় চলে যাবি? ঈশানের কথা শুনে থ মেরে গেল আরশি। সত্যি তো, এটা তো সে ভেবে দেখেনি। দেশে ফিরতে হলে তো আগে প্লেনের টিকিট কেটে রাখতে হয়, কমপক্ষে হলো 15 দিন আগে। ঈশান আরশির মুখের দিকে তাকিয়ে চলে গেল। ভেবে ভাবনার কুলকিনারা পাচ্ছে না আরশি। এখান থেকে তো চলে যেতেই হবে। আরশির হঠাৎ মনে পড়লো তার বান্ধবী জয়ার কথা, সেও আমেরিকায় থাকে। আরশি তাকে ফোন করলো। বেশ কয়েকবার রিং হওয়ার পর জয়া ফোনটা রিসিভ করলো। শোন জয়া, আমার কিন্তু তোর হেল্প চাই। কী ধরনের হেল্প? আমায় তোর বাড়িতে 15-17 দিনের মতো থাকতে দিতে হবে। এটা তো বেশ ভালো কথা, তো চলে আয়। কিন্তু হঠাৎ তুই তোর চাচার বাসা ছেড়ে আমাদের বাসায় আসতে চাইছিস কেন? কোনো সমস্যা হয়েছে কি? দেখ জয়া, সমস্যা না হলে তোকে বলতাম না। তুই তো জানিস ঈশান কতটা খারাপ ছেলে। ও যে কোনো সময় আমার উপরে জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়তে পারে। নিজের সতীত্ব রক্ষা করতে আমাকে যা করার তাই করতে হবে। আমাকে কি করতে বলছিস? শোন, তুই আমাদের বাসায় আয়, আর চাচু জিজ্ঞেস করলে বলবি তোদের বাসায় 2 দিনের জন্য বেড়াতে যাচ্ছি। কিন্তু কিভাবে কি করব কিছু বুঝতে পারছি না। তুই আয়, পরিস্থিতি বুঝে কথা বলা যাবে। ঈশান ভাই দারোয়ানকে বলে রেখেছে আমাকে যেন বাইরে না বেরোতে দেয়। এখন তুই আমার একমাত্র অবলম্বন। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। বিকেলে আসছি তোদের বাসায়। বিকেলে জয়া আরশিদের বাসায় এলো। সে চুপচাপ বসে আছে আরশির চাচা চাচির সামনে। ঈশান বাসায় নেই। চাচু, জয়া আপনাদের কিছু বলতে চায়। কি বলতে চাও? আসলে আঙ্কেল, হয়েছে কি, আরশিকে আমি আমাদের বাসায় 2 দিনের জন্য নিতে চাইছি। কত বছর ধরে তো সে এক বাসায় পড়ে আছে, অন্য কোথাও যায়ও না। সবসময় একা থাকতে থাকতে তো বোরিং হয়ে যায়, তাই না? আর আমার মনে হয় আরশি যদি 2-3 দিনের জন্য আমার সাথে থাকে তাহলে সে দেশে ফিরতে চাইবে না। আমেরিকার নানান প্যালেসে ওকে ঘুরিয়ে নিয়ে আসবো, দেখবেন ওর মন ভালো হয়ে গেছে। আমি আরশিকে অনেকবার বলেছি যেন সে দেশে না যায়, কিন্তু কে শুনে কার কথা? তাই আমি আপনাদের বললাম। এবার আপনারাই ভেবে দেখুন যে আপনারা কি করবেন। আইডিয়াটা মন্দ না। আরশি, তুমি জয়ের সাথে যেতে পারো। চাচার কাছ থেকে পারমিশন পেয়ে আরশির মুখে হাসি ফুটে উঠল, তবে সেটা প্রকাশ করল না। জয়ার হাত ধরে চাচা রুম থেকে চলে গেল। নিজের রুমে গিয়ে লাগেজে কয়েকটা কাপড় ভরে নিল। রুমের বাইরে পা রাখতেই আরশি চাচি বলে উঠলেন, আরশি, তুমি কোনো রকমে পালিয়ে যেতে চাইছো না তো? চাচির এমন সন্দিহান কথা শুনে আরশি থতমত খেয়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে সে ধরা পড়ে গেল। জয়া আরশির অবস্থাটা বুঝতে পেরে নিজেই বলল, আপনি কি বলছেন আন্টি? ও যাতে দেশে না ফিরতে পারে সেই জন্যই তো ওকে আমি আমার বাসায় নিয়ে যাচ্ছি। আচ্ছা, একটা কথা বলো তো জয়া, আরশির যাওয়ায় না যাওয়ায় তোমার কি? ও আমার ফ্রেন্ড, মনের কথা ওর কাছে শেয়ার করি। ও চলে গেলে একা হয়ে যাব, তাই না? আচ্ছা, তোমাদের বাসা কোথায়? বেশি দূরে না আন্টি, মাত্র 5 মিনিটের রাস্তা। ও আচ্ছা। আরশি, তোমার পার্স আর লাগেজটা একটু খোলো তো। কেন চাচি? যা বলেছি তাই করো। আরশি ওর পার্স আর লাগেজটা খুলে ওর চাচিকে দেখালো। ওর চাচি সব কিছু ভালোভাবে দেখে সেখান থেকে চলে গেলেন। ভালো হয়েছিল তোর ব্যাগে পাসপোর্টটা রেখেছিলাম, তা না হলে তো আজ ধরাই পড়ে যেতাম। এবার তাড়াতাড়ি চল, ঈশান ভাই চলে আসার সময় হয়ে গেছে। জয়া আর আরশি চলে যাওয়ার মাত্রই ঈশান বাসায় ঢুকলো। রুমের কাবারটা খোলা দেখে তার মনে খটকা লাগলো। ভালো করে খুঁজে দেখলো সব কিছু ঠিক আছে, কিন্তু আরশির পাসপোর্ট নেই। এ কি, আরশির পাসপোর্ট কোথায়? আমি তো এটা এখানে রেখেছিলাম। আরশি, আরশি, কি হয়েছে ঈশান? তুমি আরশিকে ডাকছো কেন? কিছুক্ষণ আগে তো আরশি ওর বান্ধবীর বাসায় চলে গেল। কি? কে ওকে যাওয়ার পারমিশন দিয়েছে? কে? ঈশান রেগে টেবিলের উপর থেকে ফ্লাওয়ার ভাসটা নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারল। চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। ঈশানের চোখে পানি দেখে ঈশানের মা হতবাক। নিজের ছেলেকে বড় হওয়ার পর কোনোদিন কাঁদতে দেখেননি তিনি, কিন্তু আজ দেখছেন। ঈশান তো... মা, চলে যাও আমার রুম থেকে এক্ষুনি। আমি আর কাউকে আমার সামনে দেখতে চাই না। ঈশানের মা চলে গেলেন। ঈশান দরজাটা বন্ধ করে হু হু করে কেঁদে দিল। ছেলেরা সচরাচর বেশি কষ্ট না পেলে কাঁদে না, কিন্তু ভালোবাসার মানুষটা আঘাত করলে তখন চোখ বেয়ে না চাইতেও জল পড়ে। আরশিকে সে ভালোবাসে বলেই নানান তালবাহানায় আমেরিকায় নিয়ে আসে। প্রতিদিন রাত্রে আরশিকে দেখতে যেত ভালোবাসার টানে, কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে নয়। মাঝে মধ্যে আরশির কাছে ধরা পড়ে গেলে নানান অজুহাত দেখিয়ে দিত। কাল রাতে আরশিকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওর মাথার কাছে একটা বক্স রাখতে গিয়েছিল, আর তখন একার উপস্থিতি টের পেয়ে আরশির চোখ খুলে তাকায় আর ঈশানকে দেখে। সারপ্রাইজের কথাটা হাইড করে রাখার জন্য তখন ঈশান মিথ্যা কথাটা বলেছিল। আরশির হাত ছাড়া আর কোথাও স্পর্শ পর্যন্ত করেনি ঈশান, তবুও তো আরশি তাকে চরিত্রহীনের ট্যাগও লাগিয়ে দিয়েছিল। তালভানা খুঁজে এতদিন আরশিকে বেঁধে রেখেছিল নিজের কাছে, কিন্তু আরশি তো চলে গেল। ঈশান চোখের জল মুছে আরশিকে কল করলো, কিন্তু কল ঢুকছে না, ব্লক করে দিয়েছে। একরাশ রাগ আর অভিমানে ঈশানও আরশিকে ব্লক করে দিল। আমি হেরে গেলাম আরশি, হেরে গেলাম।
আমেরিকার নিউ ইয়র্ক শহরের এক প্রান্তে ঈশান আরশিকে পাগলের মতো খুঁজে যাচ্ছে, কিন্তু কোথাও নেই সে। মায়ের কথা অনুযায়ী ঈশান আশেপাশে ওকে খুঁজছে। জয় আরশিকে নিয়ে যাওয়ার সময় বলেছিল মিনিট 5 লাগে ওদের বাসায় যেতে, কিন্তু ঈশান আরশিকে খুঁজতে খুঁজতে 2 মাইল দূরে চলে এসেছে। ব্লক করে দেওয়া নাম্বারটা আনব্লক করে সে অনবরত আরশিকে ফোন আর মেসেজ করে যাচ্ছে, কিন্তু ফলাফল শূন্য। একরাশ রাগ আর অভিমানে পুনরায় বাড়ি ফিরে এলো সে। এতটুকু ভেবেই চোখের জল ফেলল ঈশান। আরশিকে পাওয়ার কথা সে একেবারে ভুলে গিয়েছিল। যে মনটা সর্বদা আরশিকে দেখার জন্য ছটফট করত, ব্যাকুল হয়ে থাকতো, সে মন থেকে আরশিকে ঝেড়ে ফেলে দিয়েছিল। নিয়তি আবার তাদের এক করে দিল। ঈশান কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলল। দরজার পাশে দেয়ালে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছে আরশি। মুখে কালো কালো দাগ পড়ে গেছে কান্না করার ফলে। গায়ের শাড়িটাও এলোমেলো হয়ে গেছে, কুচিও হালকা খুলে গেছে। ঈশানের আরশিকে দেখে কেমন যেন মায়া মায়া জন্ম গেল। সে আরশিকে কোলে নিতে গিয়েও থেমে গেল। না, ওকে আমি টাচ করতে পারবো না। হাত ধরতাম বলে চরিত্রহীন বলতো, আর এখন কোলে নিলে তো। ঈশান আরশির সামনে হাঁটু গেড়ে বসে ওকে ডাকতে লাগলো, এই মেয়ে, এই ওঠো। ঈশানের ডাক শুনে আরশি পিটপিট করে চোখ তুলে তাকালো। ঈশান খেয়াল করলো আরশির চোখ ফুলে গেছে, হয়তো বেশি কান্না করার কারণে। এই, উঠে এসে রুমে শুয়ে পড়ো। আমি রুমে শুলে তুমি কোথায় ঘুমাবে? এসব নিয়ে তোমার চিন্তা না করলেও চলবে। আরশি উঠতে যাবে, অমনি ওর শাড়ির সব কুচি খুলে গেল। কুচি খুলে যাওয়াতে পেটও দেখা যাচ্ছে। একরাশ ভালো লাগা আর মুগ্ধতা ঈশান আরশির পেটের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। ঈশানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আরশি তাড়াতাড়ি শাড়িটা টেনে পেট ঢাকলো। ঈশান একবার প্রকুচকে আরশির দিকে তাকিয়ে তাড়াতাড়ি পেছন ফিরল। বড় বড় কয়েকটা শ্বাস টেনে নিয়ে বলল, পরবর্তীতে কাপড় চোপড় ভালো করে মেনটেন করবে। কথাটা বলে সে আরশির সামনে থেকে চলে গেল। টলমল হয়ে রুমে ঢুকে চারদিকে একবার চোখ বোলালো রাতে পরে ঘুমানোর মতো কিছু আছে কিনা। না, নেই। চারদিকে শুধু ঈশানের জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। আর সে নিজের পরনে থাকা শাড়িটাকে ভালো করে সেফটি পিন দিয়ে আটকে নিল। খিদাও লেগেছে অনেক। রাত 12:15 বাজে, মাথা ব্যথাও করছে। আর সে আর কোনো উপায় না পেয়ে খাটে শুয়ে পড়ল। ঈশান প্লেটে করে ভাত আর মাংসের ঝোল এনে রুমে ঢুকলো। প্লেটটা সেন্টার টেবিলের উপর রেখে খাটের দিকে তাকিয়ে দেখলো আরশি এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। ঈশানের ইচ্ছে হচ্ছে আরশির চুলগুলোতে একবার হাত বুলিয়ে দিতে, কপালে পড়ে থাকা বেবি হেয়ারগুলোকে ঠিক করে দিতে, কপালে একটা চুমু দিতে, কিন্তু সে পারবে না। ঈশান ইমোশনাল হয়ে যাচ্ছে। কিছুক্ষণ চোখ বন্ধ করে 2 হাত মুঠো করে দাঁড়িয়ে নিজেকে ঠিক করলো। কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম হাত দিয়ে মুছে আরশির কাছে গিয়ে ওকে ডাক দিল, এই আরশি, ওঠো ওঠো। আরশি শুধুমাত্র তখন ঘুমের রাজ্যে তলিয়ে গেছিল, যেটাকে কাঁচা ঘুম বা গভীর ঘুম বলে। অনিচ্ছা থাকা সত্ত্বেও সে চোখ মেলে তাকালো। ঈশানকে ওর সামনে দেখে কিছুটা হকচকিয়ে গেল। জলদি করে শাড়ির আঁচলটা ঠিক করে উঠে বসলো। ঈশান আরশির দিক থেকে চোখ সরিয়ে বলল, টেবিলে খাবার রাখা আছে, ফ্রেশ হয়ে এসে খেয়ে শুয়ে পড়ো। কেউ আর ডাকবে না। আর তোমার সব কাপড় চোপড় মার রুমে আছে, সকালে সব কাপড় পেয়ে যাবে। তুমি খেয়েছো? আমি খাওয়া না খাওয়া তাতে তোমার কি? আর শোনো আরশি, তুমি আমাকে তুমি করে বলবে না। তাহলে কি বলবো? আপনি করে বলবে, কারণ আমি তোমার কি? নাথিং। আর বেশি প্রশ্ন না করে এসে খাবার খেয়ে আমায় উদ্ধার করো। তা না হলে তো কয়দিন পর পাড়ায় পাড়ায় রটিয়ে পড়বে ঈশান খারাপ ছেলে। আরশি ভেঙচি কেটে উঠে বাথরুমে চলে গেল। ঈশান ফ্লোরে একটা বালিশ ফেলে দিল আর নিজে খাটে শুয়ে পড়ল। মুখটা হাত দিয়ে মুছতে মুছতে বাথরুম থেকে বেরিয়ে আসছিল আরশি। ফ্লোরে বালিশ আর খাটে ঈশানকে শুয়ে থাকতে দেখে সে ভালোভাবে বুঝতে পারল তার জায়গা মেঝেতে। কোনো রকমে খাবারটা খেয়ে মেঝেতেই সে শুয়ে পড়ল। সকালে পাখির কিচিরমিচির আওয়াজে ঘুম ভাঙল ঈশানের। নিবু নিবু করে চোখ মেলে তাকিয়ে দেখল ওর বুকে আরশি মাথা রেখে ঘুমিয়ে আছে। ঈশানের মনের মাঝে ভালো লাগা কাজ করছে। এই দিনটির জন্য সে কত অপেক্ষা করেছিল। হঠাৎ কি মনে হতে সে আরশিকে 2 হাত দিয়ে ঠেলে দূরে সরিয়ে দিল। কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে আরশিরও ঘুম ভেঙে গেল। সে ঈশানকে তার কাছে দেখে চমকে গেল। তুমি নিজে জেনে আমাকে কষ্ট দিতে চাও, তাই না? আমি আপনাকে কখন কষ্ট দিলাম? তোমার সাহস হয় কী করে আমার বুকে মাথা রেখে ঘুমানোর? এই বুকে মাথা রাখার অধিকার তুমি হারিয়েছ আরশি। তোমাকে আমি মেঝেতে শোয়ার জন্য বলেছি, কিন্তু তুমি আমার খাটে কি করছো? ওই আসলে আমি মেঝেতে কখনো ঘুমাইনি তো, তাই শরীরটা ব্যথা করছিল বলে খাটে গিয়েছিলাম, কিন্তু আপনার বুকে কিভাবে মাথা রাখলাম বুঝতে পারিনি। আমি দুঃখিত। এমন ভুল আর কখনো হবে না। শরীর হাজার ব্যথা করলেও আমি মেঝেতেই শোবো। আরশি মুখটা গোমড়ো করে বাথরুমে চলে গেল। ঈশান চোখ বন্ধ করে আছে। হয়তো আরশিকে সে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছে, কিন্তু সেই বা কী করবে? এত কাছে ভালোবাসার মানুষটাকে দেখলে যে কেউ ইমোশনাল হয়ে যাবে। প্রিয় মানুষটাকে একবার ছুঁয়ে দেখবার শখ জাগবে। ঈশান এসব ভাবতে ভাবতে আবারও ঘুমিয়ে গেল। আরশি অনেকক্ষণ ধরে বাথরুমে দাঁড়িয়ে আছে। এক শাড়ি পরে থাকতে থাকতে এখন শরীর চুলকাচ্ছে, শাওয়ার করতে ইচ্ছে করছে, কিন্তু
তার কাপড়ই তো নেই। আস্তে আস্তে বাথরুম থেকে বেরিয়ে এসে ঈশানের কাবার্ড খুলল, যদি কিছু পরার মতো পাওয়া যায় তো। কাবার্ডে সব জায়গায় দেখলো সে, কিন্তু কোথাও কিছু নেই পরার মতো। হঠাৎই তার চোখ পড়ল কাবার্ডের এক কোণার দিকে, যেখানে দুটি শাড়ি রাখা, একটা লাল আর আরেকটা নীল, সাথে আবার ম্যাচিং করে ব্লাউজও আছে। এই দুই কালার আরশির খুব পছন্দের। সে খুশি মনে নীল শাড়িটা নিয়ে বাথরুমে চলে গেল। চোখে মুখে পানি ছিটে পড়তেই ঈশানের ঘুম ভেঙে গেল। দুই চোখ ডলে সামনে তাকাতেই দেখলো আরশি চুল ছাড়ছে, আর তার চুলের পানি ঈশানের চোখে মুখে পড়ছে। পিঠ বেয়ে বিন্দু বিন্দু পানির কণা নিচে গড়িয়ে পড়ছে। বেবি হেয়ারগুলো লেপ্টে কপালে বসে আছে। ঈশান এক মুহূর্তের জন্য ঘুরে চলে যাচ্ছে। আস্তে আস্তে এগিয়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল আরশিকে। হঠাৎ এইভাবে আরশিকে জড়িয়ে ধরাতে আরশি হকচকিয়ে গেল, পাশাপাশি রাগও হচ্ছে তার। ঈশানের হাত পেট থেকে সরানোর চেষ্টা করছে, কিন্তু ঈশান নড়ছে অবধি না। আরশি আর কোনো উপায় না পেয়ে ঈশানের হাতে চিমটি বসিয়ে দিল। হাতে চিমটি কাটাতে ঈশান আরশিকে ছেড়ে দূরে সরে গেল। এতক্ষণ কি করছিল সেটা ভেবেই নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। আর এদিকে আরশি ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে দেখে তার আরও ভীষণ রাগ হচ্ছে। সে আরশির দিকে 2 কদম এগিয়ে গিয়ে বলল। ঈশানকে হঠাৎ এতটা কাছে দেখে আরশি ঘাবড়ে গেল। জলদি নিজের শাড়িটা ঠিক করে একটা শ্বাস টানল। ঈশান বেশ শান্ত গলাতেই বলল, এই মেয়ে, ভালো করে কাপড় মেনটেন করতে পারো না, আর এই শাড়িটাই বা পরেছ কাকে জিজ্ঞেস করে? আমি কি তোমার জন্য শাড়িগুলো কাবাডে সাজিয়ে রেখেছিলাম? এগুলো এক্ষুনি খুলে এসো, আমি তোমার জন্য জামা নিয়ে আসছি। ঈশানের নরম কণ্ঠস্বর শুনে আরশির মনের ভয় কিছুটা দূর হলো। এতক্ষণ তো তার হৃৎপিণ্ড দ্রুত গতিতে কম্পন হচ্ছিল। এই না ঈশান ওকে থাপ্পড় দিয়ে বসলো। ঈশান মায়ের কাছ থেকে লাগেজটা নিয়ে এসে আরশির সামনে ছুঁড়ে মারল। এক্ষুনি শাড়িটা চেঞ্জ করে নিজের জামা বা শাড়ি পরে এসো, আর তোমার পরনের শাড়িটা যেখানে ছিল সেখানে আবার আগের মতো রেখে দিবে। আমি বাইরে যাচ্ছি। ঈশান চলে যাওয়ার পর আরশি মুখটা গোমড়া করে নিল। আরশির কেন জানি না শাড়িটা খুলতে একদমই মন মানছে না। শাড়িটাতে ঈশানের গায়ের গন্ধ লেগে আছে। হয়তো কাবাডের সব কাপড় ঈশানের ছিল, তাই শাড়িগুলোতেও ঈশানের গায়ের গন্ধ বসে গেছে। অনিচ্ছা থাকা সত্ত্বেও আরশি শাড়িটা চেঞ্জ করে আগের জায়গায় রেখে দিল। সব কিছু ঠিকঠাক করে সে নিচে গিয়ে দেখলো ঈশানের মা খাবার বেড়ে ডাইনিংয়ে রাখছেন। আরশি আর এগুলো না, সিঁড়ি রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে রইল। ঈশানের মা একবার আরশির দিকে তাকিয়ে গোমরা মুখ করে বললেন, আরশি খাবার খেতে এসো, সব রেডি হয়ে গেছে, আর ঈশানকেও ডেকে দাও। আরশি একবার নিচে আর একবার উপরে তাকিয়ে ঈশানকে ডাকতে চলে গেল। এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে ঈশান, কি যেন গভীরভাবে ভাবছে। আর সে একবার চারদিকে চোখ বুলিয়ে বলল, আপনার মা আপনাকে খাওয়ার জন্য ডাকছে, নিচে আসেন, খাবেন। খাবো না। সে কি, কেন খাবেন না? তোমাকে কি সব কিছু বলতে হবে নাকি? যাও এখান থেকে। আরশি মন খারাপ করে চলে গেল। ঈশান একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবারও মনে করতে লাগলো 3 বছর আগের ঘটে যাওয়া কিছু ঘটনা। সেদিন আরশিকে খুঁজে না পেয়ে ঈশান বাড়ি ফিরে ঠিকই, কিন্তু নিজেকে 4 দেয়ালে বন্দি করে নেয়। দেয়ালে টাঙানো আরশির বড় একটা ফ্রেমের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো সে। মা বাবার সাথেও প্রয়োজন ছাড়া কথা বলতো না, বন্ধুদের সাথে কথা বলতো না, মিশতো না, সব কিছুতে যেন ভালো না লাগা কাজ করতো। এইভাবে কেটে গেল আরও 3 বছর। ঈশান সেরকমই আছে। ঈশানের মা বাবা ঠিক করলে নিজের ছেলেকে নিয়ে দেশে ফিরবেন। ঈশানকে এরকম অবস্থায় আর দেখতে পারছেন না ওনারা। দেশে ফেরার কিছুদিন পর ঈশান একটা রেস্টুরেন্টের সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ আরশিকে দেখে তার মুখে হাসি ফুটে উঠল। তাড়াতাড়ি কারটা আরশির সামনে থামিয়ে বেশ কয়েকবার হর্ন বাজালো। আরশি বিরক্ত হয়ে একবার ঈশানের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। এতে ঈশানের কষ্ট হলো। সে কষ্টকে পাত্তা না দিয়ে বলল, আরশি, উঠবে? তোমার মতো চরিত্রহীন লম্পটের গাড়িতে উঠবো ভাবলে কি করে? আমার জন্য কি গাড়ির অভাব পড়েছে নাকি? অ্যাক্সিডেন্ট করে মরে যাব, তারপরও তোমার গাড়িতে উঠবো না আমি। হঠাৎ একটা ছেলে কোথা থেকে এসে আরশির কাছে এসে দাঁড়ালো। আরশি ছেলেটার দিকে তাকিয়ে মুচকি হাসছে। আরশির মুচকি হাসি ঈশানকে চিন্তায় ফেলে দিচ্ছে। এখন এসেছো? কতক্ষণ অপেক্ষা করছিলাম জানো। সরি। আচ্ছা, এই ছেলেটা কে আর কি বলছিল? আর বলো না, সুন্দরী মেয়ে দেখলেই এদের জিভে জল চলে আসে। দেখো না, আমাকে লিফট দিতে চাইছে। একরকম সুযোগ নেওয়া যেটাকে বলে। চলো তুর্ব, এখানে থেকে লাভ নেই। এমন ছেলেদের দেখলে ঘৃণায় শরীর ইরি করে। তুর্ব ছেলেটা ঈশানের কাছে এসে গ্লাস দিয়ে উকি মেরে বলল, কি ভাই, সমস্যা কি আপনার? আমার গার্লফ্রেন্ডকে লিফট দেওয়ার কথা বলছিলে কেন? মেয়ে দেখলেই সুযোগ নেওয়ার ইচ্ছে জাগে, তাই না? ঈশান কিছু না বলে রেগে তাড়াতাড়ি গাড়ি নিয়ে চলে গেল। এমন অপমান সে চাইলেই ভুলতে পারবে না। চোখের কোণে জমে থাকা অশ্রুবিন্দু মুক্তোর দানার মতো বিঁধে আছে। ঈশান অনামিকা আঙ্গুল দিয়ে চোখের জলটা মুছে নিল ঝরার আগেই। ডাইনিংয়ে আরশি আর ঈশানের মা বাবা বসে আছেন। ঈশানের বাবা অনেকক্ষণ যাবৎ কিছু বলার চেষ্টা করছেন, কিন্তু কি দিয়ে শুরু করবেন ভেবে পাচ্ছেন না। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, আরশি, তোমাকে একটা সিক্রেট বলি। হ্যাঁ বলুন। আমি তোমার বাবার আপন ভাই না।
আরশি নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। ও অবিশ্বাস আর প্রশ্নবোধক চিহ্ন নিয়ে তাকিয়ে আছে ঈশানের বাবার দিকে। উনি আবার বলতে শুরু করলেন, আমি তোমার বাবার রক্ত সম্পর্কহীন দূর সম্পর্কের এক ভাই। খুব কম বয়সে আমি আমার মা বাবা হারাই, আর কোনো দিশা না পেয়ে তোমাদের বাড়িতে এসে আশ্রয় নিই। তোমার দাদাও আমায় ফেলে দিতে পারেননি, নিজের ছেলের মতোই আমাকে আগলে রেখেছেন, ভালোবেসেছেন। তোমার বাবা আর আমি বেশি দিনে ছোট বড় নই, ওই ধরো 6 মাসের ব্যবধান। আমি আর আশরাফ একসাথে বড় হয়েছি। আমার মনে হলো বিষয়টা তোমার থেকে আর হাইড করার দরকার নেই, তাই বললাম। আরশি একেবারে নির্বাক হয়ে গেছে। সে বিশ্বাসই করতে পারছে না ঈশান ওর আপন চাচাতো ভাই না। ঈশানের মা এখনও ছেলেকে আসতে না দেখে ওকে ডাকতে চলে গেলেন। 2 হাতে ভাঁজ করে দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে খাটের দিকে তাকিয়ে আছে ঈশান। খাটের উপরে আরশির ওড়নাটা পড়ে আছে। ঈশানের মা ছেলের হাতে হাত রাখতে সে মায়ের দিকে তাকালো। খেতে আসলে না কেন? এমনি মা, চলো। ঈশানের মা ঈশানকে এক প্রকার টেনে নিয়ে গেলেন ডাইনিংয়ে। ঈশান প্লেটে রুটি নিতে নিতে বলল, মা, এখন আর তোমার কাজ করার দরকার নেই। বাড়িতে তো এখন আরেকজন আছি। এখন থেকে তুমি রেস্ট করবে। আর ও আজ দুপুর থেকে রান্না করবে। আশা করি ওর হয়ে কেউ সুপারিশ করবে না। আরশির ভীষণ রাগ হচ্ছে। ঈশান জানে যে সে রান্না করতে জানে না, তবুও জেনে বুঝিয়ে এমন করছে। অন্য সময় হলে ওকে বুঝিয়ে দিত, কিন্তু এখন সে পড়ে গেছে এক মহা মুসিবতে। সন্ধ্যা 7টা বাজে, বাইরে ঝড়ো হাওয়া বইছে। পাতা পাতা ঝাপটাঝাপটি করছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আর সে এক দৃষ্টিতে আকাশ দেখছে, আর ঈশান ওর থেকে আর একটু দূরে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। হঠাৎ প্রচণ্ড রকমের বাস পড়ল। আর সে চিৎকার দিয়ে ভয়ে ঈশানকে 2 হাত দিয়ে ঝাপটে ধরল। প্লিজ আমাকে ছাড়বেন না, বজ্রপাত খুব ভয় পাই আমি। বলার সাথে সাথে আরেকটা বাস পড়ল। আরশিরা আরও শক্ত করে ঈশানকে জড়িয়ে ধরল। আরশিকে বুকে পেয়ে ঈশান ইমোশনাল হয়ে যাচ্ছে। তাছাড়াও আরশির গরম শ্বাস ঈশানের বুকের মধ্যে পড়ছে। ঈশান মুহূর্তেই এক ঘরে চলে গেল। সেও আস্তে আস্তে নিজের হাত আরশির পিঠে রাখল। ঈশানের হাতের ছোঁয়া পেয়ে আরশি কেঁপে উঠল। কেমন এক শীতল শিহরণ বয়ে গেল তার শিরায় উপশিরায়। ঈশান অতি স্লো মোশনে আরশির মুখ ওর বুক থেকে তুলল। আরশি এখনও তাকাচ্ছে না ঈশানের দিকে। ঈশান আস্তে আস্তে আরশির ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিল। একরাশ আবেশে আরশির চোখ বন্ধ করে নিল। আরেকটা বাস পড়ার সাথে সাথে দুইজনেই ছিটকে দূরে সরে গেল। ঈশান নিজের ঠোঁটে হাত দিয়ে আরশির দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে, আর আরশি কাঁদো কাঁদো মুখ করে ফ্লোরে তাকিয়ে আছে। আরশির এমন ভাবভঙ্গি দেখে ঈশান আরও ঘরে চলে যাচ্ছে। কপালে জমে থাকা বিন্দু বিন্দু মুক্তর ন্যায় ঘামগুলোকে হাত দিয়ে মুছে সে চলে গেল রুম ছেড়ে। ঈশান চলে গেছে দেখে আরশি একটা বড় শ্বাস নিল। সে তো ভেবেই নিয়েছিল আজ কোনো না কোনো অঘটন নিশ্চয়ই ঘটে যাবে। বুকের ভিতরে ধুকপাকানি আওয়াজটা কিছুটা কমে আসছে। আরশি ফোনটা হাতে নিয়ে নিজের ঠোঁটটা দেখলো কেমন জানি লাল হয়ে গেছে। প্রথমে ঠোঁটে আলতো করে হাত বুলালেও এখন রাগে জোরে জোরে ঠোঁট ডলছে। পাশে থাকা টিস্যু বক্স থেকে একটা টিস্যু নিয়ে ঠোঁটে ঘষতে লাগলো সে। ঈশান দরজার ওপার থেকে সব কিছুই দেখছে। সে আরশির আচরণ দেখে এতটুকু বুঝতে পারলো যে আরশির মনে এখনও সেই ছেলেটা আছে, তাই ঈশানকে সময় দিচ্ছে না। পরের দিন সকাল সকাল আরশিকে লাগেজ গোছাতে দেখে ঈশানের বেশ খটকা লাগলো। আশ্চর্য, আরশি লাগেজ গোছাচ্ছে কেন? তাহলে কি কালকের আচরণের জন্য সে এমন করছে? কিন্তু কাল যা হয়েছে তার জন্য তো আমি একলা দায়ী ছিলাম না। ও নিজ থেকে আমাকে জড়িয়ে ধরেছিল, তাহলে এখন কেন এমন করছে? এ কি, আপনি রেডি হবেন না? আরশির কণ্ঠস্বর কানে আসতে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো ঈশান। কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে বলল, কিছু বলছিলে কি? বলছি আপনি রেডি হবেন না কেন? কোথা যাব? ও মা, আজ তো আমাদের বাসায় যাওয়ার কথা। 2.5 দিন এখানে, 2.5 দিন সেখানে। আমি এতক্ষণ আপনার জন্য অপেক্ষা করতে পারবো না। তাড়াতাড়ি রেডি হন, নয়তো আমি আপনাকে ছেড়েই চলে যাব। হ্যাঁ, ছেড়ে চলে যেতেই পারো। এছাড়া আর কী বা করতে পারো? পারলে জীবন থেকেও সরে যেতে পারো, আটকাবো না আমি। ঈশান কথাটা বলে খাটের উপরে রাখা একটা টি শার্ট নিয়ে বাথরুমে চলে গেল। এভাবে ঈশানকে বলা আমার উচিত হয়নি। ওর জন্য আজ আমার সম্মান বেঁচে আছে, এ কথাটা আমাকে ভুলে গেলে চলবে না। আর আমিই বা কী করব? ওকে আমার একদমই ভালো লাগে না। গাড়ি চলছে আপন গতিতে। জানালায় হাত রেখে তার উপরে থুতনি রেখে বাইরে চলন্ত গাড়ি দেখায় ব্যস্ত আরশি। যতই বাড়ির দিকে এগোচ্ছে ততই তার মন ভারী হয়ে আসছে। যদি ঈশান বাড়ির সকলের সাথে উল্টাপাল্টা ব্যবহার করে তাহলে? না না, ঈশান এটা করবে না। কেনই করবে? ও তো আমায় ভালোবাসে। আরশি ঘাড় কাত করে একবার ঈশানের দিকে তাকালো। ঈশান ফোন ঘাটছে। আরশিকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে সে ভ্রুকুচকে তাকালো। ঈশানের ভ্রুকুচকে তাকানো দেখে আরশির সাথে সাথে মুখ ঘুরিয়ে নিল। ছি ছি, এসব কি ভাবছিলাম আমি? ঈশান কোন দুঃখে আমায় ভালোবাসতে যাবে? অন্যবার তাকালে সে আমার দিকে তাকিয়ে মুচকি হাসত, আর আজ শুধু ভ্রুকুচকে তাকালো। তার মানে এখন আর সে আমাকে ভালোবাসে না। আর সেসব ভাবতে ভাবতে কখন নিজের বাসায় পৌঁছে গেছে টেরই পায়নি। চোখে ঘুম এসেও লেপ্টে আছে।
দু চোখের পাতায় ভর করে আসছে 2 রাজ্যের ঘুম। তার উপরে আবার ঈশান ওকে গাড়ি থেকে নামার জন্য বকছে। আরশি টলমল পায়ে গাড়ি থেকে নামলো। ওর থেকে কিছুটা দূরে ওর মা বাবা দাঁড়িয়ে আছেন। ঈশান দুজনের সাথে কৌশল বিনিময় করে বাসার ভিতরে চলে গেল। আরশিও ওর মা বাবার সাথে কৌশল বিনিময় করে বাসার ভিতরে চলে আসতে নিবি অমনি ওর মা খপ করে ওর হাত ধরে ফেললেন। আরশি হাত ধরার মানেটা বুঝতে না পেরে ওর মায়ের দিকে প্রশ্নবোধক চিহ্ন নিয়ে তাকালো। তুমি কি এখনও ঈশানকে মেনে নাওনি? ওর হাবভাব এমন কেন? অন্য সময় হলে সে তোমাকে ধরে আমাদের কাছে নিয়ে আসতো, কিন্তু আজ তাকালো পর্যন্ত না। নিশ্চয়ই তুমি এখন ওকে মেনে নাওনি। শোনো আরশি, বেশি অহংকার ভালো না। তোমার অহংকারের জন্যই তোমার আজ এই অবস্থা। মা, আমি এখন কথা বলতে চাইছি না, আমার ঘুম পাচ্ছে, আমাকে রুমে যেতে দাও। আরশি ওর হাত মায়ের হাত থেকে ছাড়িয়ে ও রুমের দিকে ছুটল। রুমের দরজাটা খুলেই খাটে গিয়ে দরাম করে শুয়ে পড়ল। ঈশান বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখলো আরশি খাটে উপর হয়ে শুয়ে আছে। তোয়ালে দিয়ে মুখটা মুছতে মুছতে আয়নার সামনে এসে দাঁড়ালো। আয়নার এক সাইডে তোয়ালেটা রাখতে যাবে তখনই ওর চোখে পড়লো একটা বুক সেলফের নিচের তাকটায়। সেখানে একটা নীল রঙের ডায়েরি আছে, যেটার উপরে খুব সুন্দর করে নকশা করা। ঈশান আগ্রহবশত ডায়েরিটা হাতে নিল। অনেকদিন হয়ে গেছে মনে হয় এই ডায়েরিতে কেউ হাত লাগায়নি। ধুলোবালি জমে আছে ডায়েরির কভারে। ঈশান ডায়েরির প্রথম পাতা উল্টাতেই একটা নাম দেখে থমকে গেল। প্রথম পাতায় খুব সুন্দর করে লেখা আছে, খুব ভালোবাসি তুর্ব। এই তুর্ব নামটা দেখে মুহূর্তে ঈশানের চোয়াল শক্ত হয়ে গেল। বোঝার আর বাকি রইল না এই সারা ডায়েরিতে কি আর থাকতে পারে। একবার আরশি আরেকবার ডায়েরিটার দিকে তাকে ডায়েরিটা আরশির উপরে ছুঁড়ে মারল। হাতে হঠাৎ আঘাত লাগাতে ঘুম ভেঙে গেল আরশির। হাতের কোণের উপর নীল ডায়েরিটা দেখে সেও হকচকিয়ে গেল। ভ্রুকুচকে ঈশানের দিকে তাকিয়ে বলল, এটা এখানে কেন? সেম কোশ্চেন আমারও। এই ডায়েরিটা এখানে কেন? আশ্চর্য, আমার জিনিস তো আমার কাছেই থাকবে। আমি বলতে চাইছি এই ডায়েরি আপনি কেন ধরলেন আর আমার দিকেই বা কেন ছুঁড়ে মারলেন? আরশির কথা ঈশানের রাগ হলেও সে রাগটাকে কন্ট্রোল করে বলল, সি আরশি, তোমার এখন বিয়ে হয়েছে, যত পুরনো জিনিস আছে সব ফেলে দাও। শুধু শুধু অতীত নিয়ে পড়ে থাকার কি কোনো মানে আছে বলো? আপনি কি ভাবছেন আমি সব কিছু ভুলে আপনার সাথে সুখে সংসার করব? কখনো না। ঈশানের রাগ এবার সপ্তম আকাশে। সে রেগে আরশির মুখ চেপে ধরল। বেশি বাড়াবাড়ি করিস না আরশি, আগের ঈশানকে আবার ফিরিয়ে আনিস না। তোর যদি এতই ইচ্ছে হয় তাহলে তুর্বর কাছে ফিরে যা, আমি তোকে আর বাধা দেব না, আর ডিভোর্সের বন্দোবস্ত হয়ে যাবে। ঈশান আরশির মুখ এতই জোরে চেপে ধরেছে আরশি কথা পর্যন্ত বলতে পারছে না, শুধু গঙ্গাচ্ছে। আরশির গঙ্গানো দেখে ঈশান ওর মুখ ছেড়ে দিল। আরশি বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে বলল, আপনি একটা জানোয়ার। দেখিয়ে দিলেন যে আপনি এখনও পাল্টাননি, আগের ঈশানই আছেন। দেখতে দেখতে দিন ফুরিয়ে রাত চলে এলো। ঈশান আর আরশি একজন আরেকজনের দিকে তাকাচ্ছে না পর্যন্ত। আর যদি ভুলে তাকায় তাহলে সাথে সাথে মুখ ফুরিয়ে নিচ্ছে, যেন তাকালে কত বড় পাপ হয়ে যাবে। আরশি ওর খাট থেকে একটা বালিশ এনে সেটা ফ্লোরে ছুঁড়ে মেরে নিজে খাটে শুয়ে পড়ল। ঈশান বুঝতে পারল আরশি ওকে ফ্লোরে ঘুমানোর নির্দেশ দিচ্ছে। ঈশানও কম যায় না, সেও আরশির হাত ধরে টেনে ওকে নিচে নামিয়ে নিজে খাটে শুয়ে পড়ল। আপনি একটা অভদ্র, অসভ্য, অসহ্য, সব জায়গায় অধিকার ফলান কেন? আপনার বাড়িতে আমায় ফ্লোরে জায়গা দিতেন মেনে নিলাম, কিন্তু আমার বাড়িতে এসে আমাকে কেন ফ্লোরে জায়গা দিচ্ছেন বলুন? অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। কথাটা নিশ্চয়ই শুনেছ। আর যাই বলো, তোমার মুখে এসব অভদ্র অসভ্য কথাগুলো শোভা পায় না। আমি যে তোমার সম্মান তোমাকে ভিক্ষা দিতে পেরেছি সেটাই অনেক নয় কি? আর যদি বেশি কথা বলো তো তুমি আমার সঙ্গে যে অভদ্রের মতো ব্যবহার করছো সেই সবগুলো কথা আমি তোমার মা বাবার কাছে বলে দেব। আর এটাও বলে দেব যে আমি আপনাদের মেয়েকে নিয়ে যেতে চাইছি না। কাল কক্সবাজার যেতে হবে। আমি চাই না আর কোনো সিন ক্রিয়েট হোক। আরশি গোমরা মুখ করে গায়ে কাঁথা টেনে শুয়ে পড়ল। সকাল সকাল চোখে মুখে পানি ছিটে পড়তেই ঘুম থেকে দরফরে উঠল আরশি। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির দিকে তাকিয়ে বুঝার আর বাকি রইল না কে ওকে পানি ছিটে দিয়েছে। আরশি মুখ খোলার আগে ঈশান বলল, যদি কারো কক্সবাজার যাওয়ার ইচ্ছে থাকে তাহলে সে আমার সাথে আসতে পারে। আর আমি বেশি সময় অপেক্ষা করতে পারবো না। কক্সবাজার তো মামার বাড়ি না যে চাইলেই এক দৌড়ে চলে যেতে পারবে। ঈশানের এমন বেঞ্চ মার্কা কথা শুনে আরশি একটা ভেঙচি কেটে ফ্লোর থেকে উঠে দাঁড়ালো। তারপর রোবটে নেয় হেঁটে হেঁটে বাথরুমে চলে গেল। সকাল 10:30 বাজে। আরশি আর ঈশান মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো। আরশির মা আরশিকে পই পই করে বলে দিয়েছেন যেন সে সেখানে গিয়ে কোনো অঘটন না ঘটায়। গাড়ি চলেছে তার আপনি গতিতে। রাস্তা ফুচকাওয়ালা ফুচকা নিয়ে বসেছে। আরশি কাঁদো কাঁদো মুখ করে মানুষের ফুচকা খাওয়া দেখছে। ঈশান অনেকক্ষণ ধরে আরশির কাণ্ড দেখছে। সে মুচকি হেসে গাড়ি দাঁড় করিয়ে এক প্যাকেট ফুচকা নিয়ে এলো। ঈশানের হাতে ফুচকা দেখে আরশির কেঁদে দেওয়া উপক্রম। সে জানে ঈশান তাকে একটা ফুচকাও দেবে না।
ঈশান মুখে 2টা ফুচকা দিয়ে বাকিগুলো এগিয়ে দিল আরশির দিকে। কক্সবাজার পৌঁছাতে পৌঁছাতে 4টা বেজে গেল। ঈশান আর আরশি গিয়ে রিসোর্টে উঠল। আরশির বাবার এক ফ্রেন্ড আছেন, তিনি এই রিসোর্টের ম্যানেজার। ওনাকে বলে তিনি আগে এই রুম বুক করে রেখেছিলেন। ঈশান আগে রুমে চলে গেছে, আরশিও যাবে। তার আগেই একটা মানুষকে দেখে ওর পায়ের তলা থেকে মাটি সরে গেল। তুর্ব একটা মেয়ের সাথে আপত্তিকর অবস্থায় দাঁড়িয়ে আছে, এতটাই আপত্তিকর অবস্থা যে কুকুর দেখলো মুখ ফিরিয়ে নেবে। ঘৃণায় আরশির শরীর ইরি করছে, এগিয়ে কিছু বলতে গিয়েও থেমে গেল সে। এতক্ষণ ধরে আরশিকে করিডোরে দাঁড়িয়ে থাকতে দেখে ঈশানের কিছুটা খটকা লাগলো। সেও এগিয়ে গিয়ে দেখতে যাবে, তার আগে আরশি ওকে রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। তুমি দরজা বন্ধ করে দিলে যে? তো কি করব? আচ্ছা, হানিমুনে মানুষ কেন আসে? রোম্যান্স করতে। তাহলে আমরাও সেটাই করব। পাগল হয়ে গেছো নাকি? যাও ফ্রেশ হয়ে এসো। আর সে বাথরুমে চলে গেল। শাওয়ারের নিচে দাঁড়িয়ে অনর্গল চোখের পানি ফেলে যাচ্ছে। চোখের সামনে আবারও ভেসে উঠছে সেই অতীত। যেদিন ঈশানের সাথে আরশির বিয়ে হয়, সেদিন তুর্বর সাথে বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের কিছুক্ষণ আগে তুর্ব ফোন করে বলে ঈশান নাকি তাকে খুব মেরেছে আর সে হসপিটালে আছে। এমন অবস্থায় তার যে উঠতে পর্যন্ত পারছে না, তাই সে বিয়েও করতে পারবে না। সেদিন নিজের মেয়ের সম্মান রক্ষার্থে আরশির বাবা ঈশানের সাথে আরশিকে বিয়ে দেন। বিয়ের পর তুর্ব প্রতিদিন আরশিকে ফোন করতো আর বলতো সে যেন ঈশানের কাছে না যায় আর ঈশানকে যেন স্পর্শ না করতে দেয়। সে নাকি সুযোগ বুঝে আরশিকে আবারও নিজের করে নেবে। কিন্তু আজ সে নিজেই একটা মেয়ের সাথে অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু আরশি বাথরুম থেকে বেরোচ্ছে না দেখে ঈশান বেশ ঘাবড়ে গেল। এভাবে বেশিক্ষণ শাওয়ারের নিচে থাকলেও তো ঠান্ডা লেগে যাবে। ঈশান বাথরুমের দরজা চাপড়ে আরশিকে ডাকতে লাগলো। আরশি রোবটের ন্যায় হেঁটে হেঁটে এসে বাথরুমের দরজা খুলে দিল। আরশিকে দেখে ঈশান একদম ফ্রিজড হয়ে গেছে। আরশির শরীর ভিজে একাকার। পেটের উপর থেকে শাড়ি সরে যাওয়াতে তার ফর্সা পেট দেখা যাচ্ছে। ঈশান আরশির পেটের দিকে ঘোর লাগা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। আরশি ব্যাপারটা বুঝে শাড়ি টেনে পেট ঢেকে ফেলল। ঈশান নিজের চোখ সংযত করে লাগেজ থেকে একটা শাড়ি এনে সেটা আরশির মুখের উপরে ছুঁড়ে মারল। তাড়াতাড়ি শাড়িটা পরে এসো। বেশ কিছুক্ষণ পর একজন স্টাফ এসে খাবার দিয়ে গেল। ঈশান অনেকক্ষণ ধরেই ফলো করছে। আরশি ওর দিকে বারবার তাকিয়ে থাকে। ঈশান মুখে খাবার দিতে আরশি ওর মুখে খাবার ভরে দিল। ঈশান শুধু অবাকের উপর অবাক হচ্ছে, এই মেয়েটা চাইছেটা কি? এভাবে তাকানোর কি আছে? স্ত্রী তো স্বামীকে খাইয়ে দিতেই পারে, ইটস নর্মাল। হ্যাঁ, স্ত্রী স্বামীকে খাইয়ে দিতেই পারে, কিন্তু স্ত্রীও স্ত্রীর মতো হওয়া দরকার। আর এই যে আমার হাত দেখেছ, আমি নিজেই খেয়ে নিতে পারবো, তোমার কাছ থেকে অ্যাটেনশন পাওয়ার কোনো দরকার নেই। আর সে কিছু বলল না, সে মুখ ঘুরিয়ে খাবার খেতে লাগলো। রাতে চোখ বন্ধ করে শুয়ে আছে ঈশান। হঠাৎ কপালে কারো ঠোঁটের উষ্ণ ছোঁয়া পেয়ে সে চকিতে তাকালো। আরশি ওর দিকে মুচকে এসে তাকিয়ে আছে। ঈশান একের পর এক শখ খেয়েই যাচ্ছে। ঈশান উঠে বসে আরশির দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল, তুমি কি চাইছো বলো তো? রোমান্স? পাগল হয়ে গেছো তুমি? আমাকে কষ্ট দেওয়ার জন্য এমন করছো, তাই না? এসব আপনি কি বলছেন? আমি কিছু বলতে চাইছি না আরশি, তুমি সরো, আমি ঘুমাবো। তো ঘুমান না, আমি আপনাকে মানা করেছি নাকি? ঈশান একটা বালিশ হাতে নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। রাত 12টা ছুঁই। ঈশানের চোখে সবেমাত্র ঘুম এসে হানা দিয়েছিল, তখনই আরশির ফোন বেজে উঠল। এত রাত্রে ফোন দেখে ঈশানের কিছুটা খটকা লাগলো। সে ঘুমানোর ভান করে রইল। আরশি ফোনটা রিসিভ করে কি যেন বলল, তারপর একবার ঈশানের দিকে তাকিয়ে দরজা খুলে বাইরে চলে গেল। আরশি রুম থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে ঈশানও বেরিয়ে গেল। আরশি রিসোর্টের এক পাশে কতগুলো নারকেল গাছ আছে, সেখানে গেল। ঈশান সব কিছু উপর থেকে দেখছে। একটা ছেলেকে আরশির সাথে দেখে সে ভীষণভাবে রেগে গেল। ছেলেটি আরশির কাঁধে হাত রেখে কি যেন বলছে। ঈশান মুখটা ভালো করে দেখে বুঝতে পারল এটা আর কেউ নয়, তুর্ব। তুর্বকে দেখা মাত্র ঈশানের পায়ের রক্ত মাথায় চলে আসার উপক্রম। একরাশ রাগ আর অভিমানে সে পুনরায় এসে সোফা শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর রুমে কার উপস্থিতি টের পেয়ে ঈশান বুঝতে পারল আরশি এসেছে। তাই সে চোখ না খুলে বলল, কোথায় গেছিলে? ঈশানের কথা শুনে আরশি হকচকিয়ে গেল। নিজেকে কোনো রকমে ঠিক করে বলল, বাইরে বাতাস খাওয়ার জন্য গেছিলাম। আরশির কথা শুনে ঈশান একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে ওর দিকে এগিয়ে গেল। তা বাতাসটা কে দিয়েছিল শুনি? মানে কে আবার দিবে? বাতাস তো আল্লাহই দেন। চুপ, একদম চুপ। মিথ্যে কথায় আল্লাহকে টেনে আনো কেন? তুর্বর কাছে কেন গিয়েছিলে তুমি? কেন গিয়েছিলে? চিৎকার করে বলল। আরশি কোনো কথা না বলে চোখের পানি ফেলে যাচ্ছে। তাতে ঈশানের রাগ আরও বাড়ছে। সে আরশির গালে চড় দিতে গিয়েও থেমে গেল। তুর্য তোমাকে কি যেন বলেছিল? আমাকে ডিভোর্স দিয়ে দিতে, তাই তো? চিন্তা করো না, ডিভোর্স তুমি পেয়ে যাবে। আপনি সব সত্যি না জেনে এভাবে বলতে পারেন না। শ্যাট আপ। তাহলে আজ তুমিও প্রমাণ করে দিলে যে তুমিও আমার মতো চরিত্রহীন। যদিও আমি চরিত্রহীন না, সেটা তোমার কাছেই মনে হয়। এবার তাহলে দেখা যাক তুর্ব আর আরশির মধ্যে কি কথোপকথন হলো। 12টার সময় আরশিকে তুর্বই ফোন করে আর নিচে যাওয়ার জন্য বলে।
আরশিরও তুর্বের সাথে অনেক বোঝাপড়ার বাকি, তাই সেও তুর্বের সাথে দেখা করার জন্য চলে গেল। তুর্ব তখন একটা সিগারেট খেয়ে ধোয়া আকাশে উড়াচ্ছে। আরশি তুর্বের কাছে গিয়ে বলল, কেন ডাকছিলে? কেমন আছো আরশি? আমি কেমন আছি সেটা তুমি জেনে কি করবে? তুর্ব এগিয়ে এসে আরশির কাঁধে হাত রেখে বলল, আমার উপরে এখনও রেগে আছো? বিশ্বাস করো, আমি আজও তোমাকে ভালোবাসি। এখনো পর্যন্ত কোনো মেয়েকে ছুঁয়ে পর্যন্ত দেখিনি। তুমি প্লিজ ঈশানকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আসো। আমি আর পারছি না তোমাকে ছেড়ে থাকতে। তুর্বর মিথ্যা কথা শুনে আরশি নিজেকে এত কন্ট্রোল করতে পারল না, চর বসিয়ে দিল তুর্বর গালে। চরিত্রহীন লম্পট, আমাকে কি তোর এতটাই বোকা মনে হয়? তুই যা বলবি আমি তাই বিশ্বাস করব? তোর আর কোনো কথা শুনতে চাইছি না আমি। তুই কেমন সেটা আমার জানা হয়ে গেছে। আর যদি তোকে আমার সামনে দেখি তাহলে কিন্তু অনেক বড় কিছু একটা হয়ে যাবে, মাইন্ড ইট। কথাটা বলে আরশি সেখান থেকে চলে এলো। আরশি এখনও কিছু বলছে না, শুধু চোখের জল ফেলে যাচ্ছে আর নাক টানছে। ঈশান আরও কিছু বলতে যাবে তার আগে দরজায় নক পড়ল। ঈশান দরজাটা খুলে দেখল একটা মেয়ে দাঁড়িয়ে আছে দরজার ওপারে। মেয়েটাকে দেখে আরশি অতি মাত্রায় শকড। লজ্জা করে না এত রাতে একজন পরপুরুষের সাথে যে দেখা করতে যাও? নাকি এটা তোমার ব্যবসায়ী? নিজে বিবাহিত হয়েও আরেকজন বিবাহিত নারীর স্বামী নিয়ে টানাটানি করতে রুচিতে বাঁধে না তোমার? আরশির কাছে এখন পরিষ্কার, আসার সময় যে মেয়েটাকে সে দেখেছিল তুর্বর সাথে, সে তুর্বের স্ত্রী। আরশি একবার ঈশানের দিকে তাকিয়ে বলল, আপনি তুর্বর স্ত্রী? হ্যাঁ, আমি তুর্বর স্ত্রী। 2.5 বছর হয়েছে আমাদের বিয়ের। আর আপনি কেমন স্বামী যে নিজের স্ত্রীকে পর্যন্ত সামনে রাখতে পারেন না? নাকি আপনিও আপনার স্ত্রীর মতোই চরিত্রহীন? কথাটি বলে তুর্বর স্ত্রী সেখান থেকে চলে গেল। ঈশানের চোখে পানি চিকচিক করছে, যেন এক্ষুনি এক ফোঁটা চোখের জল গড়িয়ে পড়বে। ঈশান নিজের চোখের জল লুকানোর জন্য রুম ছেড়ে বেরিয়ে গেল। সমুদ্রের উথাল পাতাল ঢেউর শব্দ এসে বাড়ি খাচ্ছে ঈশানের কানে। পূর্ণিমার চাঁদ থালার ন্যায় আকাশে উদিত হয়েছে, যাদের আলো সমুদ্রে পড়ার কারণে যেন সমুদ্র আরেক রূপ ধারণ করছে। মুক্ত ন্যায় লাগছে প্রতিটা সমুদ্রের পানির কণা। মাঝে মধ্যে এক একটা ছোটোখাটো ঢেউ এসে ঈশানের পায়ে ঝাপটা দিয়ে চলে যাচ্ছে। ঈশান নিজের চোখের জলটা অনামিকা আঙ্গুল দিয়ে মুছে নারকেল গাছে হেলান দিয়ে একটা বড় নিঃশ্বাস ফেলল। আজ আবারও আরশির কারণে মানুষ তাকে চরিত্রহীন বলল। ঈশান নিজের মনকে শক্ত করে খুব বড় একটা ডিসিশন নিল, যেটা করা উচিত নয় সেটাই করবে সে। এতক্ষণ হয়ে গেছে ঈশানকে রুমে না আসতে দেখে আরশি এবার বেশ চিন্তায় পড়ে গেল। করিডোরে দাঁড়িয়ে চারিপাশে বারবার চোখ বোলাচ্ছে কোথাও ঈশানকে দেখা যায় কিনা, কিন্তু কোথাও ঈশান নেই। একদিকে তুর্বর দেওয়া বিশ্বাসঘাতকতা, আরেকদিকে ঈশানের উধাও হয়ে যাওয়া, দুটি একসাথে মেনে নিতে পারছে না আরশি। চোখের জল বারবার শাড়ির আঁচল দিয়ে মুছছে আর দোয়া করছে ঈশান যেখানেই থাকে যেন সুস্থ সবল অবস্থায় ফিরে আসে। এবার সে আর ঝগড়া করবে না ঈশানের সাথে, আর দূরেও সরিয়ে দিবে না। দুজন মানুষ দুই রকম ভাবনা চিন্তা করছে, কেউ দূরে সরিয়ে দিতে চাইছে তো কেউ কাছে টানতে চাইছে। সকালে পাখির কলরবে ঘুম ভেঙে গেল ঈশানের। ভালো করে একবার চোখ তুলে চারিদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কোথায় আছে। পাথরের উপর বসে থাকা আর গাছে হেলান দেওয়ার ফলে তার কোমর আর ঘাড় ব্যথা করছে। ঈশান টলমল পায়ে রিসোর্টে ফিরে গেল। রুমে দরজা খোলা দেখে ঈশান তাড়াতাড়ি রুমে ঢুকে দেখলো আরশি ফ্লোরে ঘুমিয়ে আছে। চোখ মুখ ফুলে গেছে, বেশি কান্না করার জন্য মুখের পানি দাগও লেগে আছে। তাতে ঈশানের কি? সে বাথরুমে ঢুকিয়ে দরাম করে দরজাটা বন্ধ করে দিল। বিদঘুটে আওয়াজ শুনে পিটপিট করে চোখ মেলে তাকালো আরশি। বাথরুমের দরজা বন্ধ থেকে সে বুঝতে পারল ঈশান এসেছে। বেশ কিছুক্ষণ পর ঈশান বের হলো বাথরুম থেকে, একটা তোয়ালে পেঁচিয়ে। ঈশানের চুল বেয়ে টপ টপ করে পানি পড়ছে। ফর্সা পিঠ বেয়ে কয়েক ফোঁটা পানি নিচে গড়িয়ে পড়ছে। ঈশান কেমন স্নিগ্ধ অবস্থায় আগে কখনো দেখেনি আরশি। সে মুগ্ধ হয়ে ঈশানের দিকে তাকিয়ে আছে। ঈশান আরশির দিকে না তাকিয়ে আয়নার সামনে গিয়ে হাত দিয়ে চুল নাড়তে লাগলো। আয়নার দিকে তাকিয়ে আরশিকে এমন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে ঈশান রাগী সুরে বলল, স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? আগে কখনো কি দেখোনি আমায়? নাকি আমার কাছ থেকে অ্যাটেনশন পাওয়ার জন্য এমন করছো? ঈশানের কথা শুনে আরশি মুখ ঘুরিয়ে নিল, নিচের দিকে তাকিয়ে বলল, কাল সারা রাত কোথায় ছিলেন আপনি? আমি যেখানে যাই না কেন তাতে তোমার কি? আমি বেঁচে আছি কি না মরে গেছি সেটা জেনে তুমি কি করবে? তোমার তো খুশি হওয়ার কথা যে তুমি মানুষের সামনে আমাকে চরিত্রহীন হিসেবে উপস্থাপন করতে পেরেছ। এসব আপনি কি বলছেন? আমি যা বলছি সব ভেবে চিন্তেই বলছি। সকালের নাস্তাটা ঈশান ম্যানেজারের সাথে করলো, আর আরশির খাবার সে স্টাফকে দিয়ে রুমে পাঠিয়ে দিয়েছে। আপাতত আরশির কথা শোনা আর ওর মুখ দেখার কোনোটারই আগ্রহ নেই তার কাছে। রাত 2টো বাজে। ঈশান সোফায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। শীতে তার শরীর থরথর করে কাঁপছে। সারা রাত বাইরে কাটিয়ে দেওয়ার কারণেই হয়তো জ্বর এসেছে। আরশির চোখে ঘুম নেই, সে ঈশানের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। ঈশানের কপালে জলপট্টি দেওয়ার জন্য 2বার গেছিল, কিন্তু ঈশান ওকে কপালে স্পর্শ করতে পর্যন্ত দেয়নি।
আরশির চোখে সবেমাত্র ঘুম এসে ধরা দিয়েছিল, হঠাৎ তার শরীরে উষ্ণ তাপ পেয়ে সে চোখ মেলে তাকালো। দেখলো ঈশান ওকে জড়িয়ে ধরেছে। আরশিও তার এক হাত ঈশানের পিঠে রাখলো। ঈশান আরশির কাছে এসে ওর ঘাড়ে মুখ গুজে নিঃশ্বাস ফেলছে। ঈশানের নিঃশ্বাসে আরশির মনে উতাল পাতাল ঢেউ শুরু হয়ে গেছে। ঈশানের লক্ষণ দেখে বোঝা যাচ্ছে সে আরশিকে কাছে পেতে চাইছে। আরশিও মনে মনে স্থির করে নিল সে আর ঈশানকে দূরে ঠেলে দিবে না, সঁপে দেবে নিজেকে ঈশানের কাছে। সকালে ঈশান নিজেকে খাটে দেখে ভীষণ অবাক হয়ে গেল। খাটে কি করে আসলো সেটা বুঝতে পারছে না। সে তো সোফায় শুয়েছিল, আর আরশিও তো আনতে পারবে না, তাহলে কি করে এলো? ঈশানের ভাবনার মাঝে আরশি এক কাপ গরম চা ওর সামনে ধরল। ঈশান বিরক্তিকর দৃষ্টি নিয়ে আরশির দিকে তাকালো। ঈশানের তাকানো দেখে আরশি মুচকি হেসে বলল, কি হলো, চা নিন। তোমাকে এত ভালোবাসা দেখাতে কে বলেছে? সরো আমার সামনে থেকে। ঈশানের এমন ব্যবহারে আরশি ভয় পেয়ে গেল। কালই তো ঈশান ওকে কাছে টানলো, আর এখন দূরে সরিয়ে দিচ্ছে, মানেটা কি? তাহলে কি কাল রাতের বিষয়ে ঈশান সব ভুলে গেছে? কি হলো? বললাম না আমার সামনে থেকে যাও, আমি এখনই বাড়ি ফিরতে চাই। সে কি, আপনার তো জ্বর, এই জ্বর নিয়ে গাড়ি করে গেলে তো বাতাসে আপনার আরও বেশি ঠান্ডা লাগবে, আর ঠান্ডা লাগলে তো আপনার জ্বর আরও বেশি বাড়বে। আমাকে নিয়ে এত না ভাবলেও চলবে, আমি নিজের যত্ন নিজেই নিতে পারি, কারো সাহায্যের দরকার নেই। ঈশানের কথা শুনে আরশির চোখ বেয়ে টপটপ করে পানি পড়ছে। এই প্রথম ঈশান ওর সাথে এভাবে কথা বলছে। ঈশানের দিক থেকে ঈশান রাইট, কিন্তু আমিই ভুল। আরশি চায়ের কাপটা টেবিলে রেখে শাড়ি নিয়ে চলে গেল বাথরুমে। অজর ধারা পানি গড়িয়ে পড়ছে আরশির চোখ থেকে। আগের রাগী আর জেদি আরশিটাও এখন কেমন হয়ে গেছে যেন। মানুষ ঠিকই বলে অহংকার পতনের মূল, সেই জন্যই আজ তার এমন করুণ দশা। আরশি এত লেট করছে দেখে ঈশানের ভীষণ রাগ লাগছে। সে রেগে দরজায় একটা বাড়ি দিয়ে বলল, তুমি যদি এই মুহূর্তে বাথরুম থেকে বেরিয়ে না আসো তাহলে স্যার আমি তোমাকে ফেলে রেখেই চলে যাব। আরশি তখন সবেমাত্র শাওয়ারটা অন করতে যাচ্ছিল। ঈশানের কথা শুনে সে তাড়াতাড়ি চোখ মুখে পানি ছিটে দিয়ে বেরিয়ে এলো। ঈশান নিজের কাপড় চোপড় সব লাগেজে ভরে ফেলেছে। আরশি চটজলদি নিজের ছড়িয়ে ছিটিয়ে থাকা কাপড়গুলো লাগেজে ভরে নিল। ঈশান বিছানায় পড়ে থাকা ঘড়িটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। খিদের জ্বালায় আরশি আঁকোপাকো করছে। ঈশান ব্যাপারটা বুঝেও কিচ্ছু বলল না। ম্যানেজার সাহেব আরশি আর ঈশানকে এত তাড়াতাড়ি ফিরে যেতে দেখে বিস্ময়ের চোখে তাকালেন ওদের দিকে। তোমরা এত তাড়াতাড়ি ফিরে যাচ্ছ যে? আঙ্কেল, আমরা 3 দিনের জন্য এসেছিলাম। 3 দিন তো হয়ে গেছে, তাই ভাবলাম আর থেকে কি হবে, তাই চলে যাচ্ছি। তবে আবার আসবো আমি হানিমুনে। অ্যান্ড থ্যাংক ইউ আমাদের টেক কেয়ার করার জন্য। ইটস মাই প্লেজার। আবার আসবো হানিমুনে কথাটা শুনে আরশির আত্মাটা কেঁপে উঠল। আবার হানিমুনে আসবো কথাটা দ্বারা ঈশান কী বোঝাতে চাইছে? তাহলে কি কি আরশি মা, তুমি কি ভাবছো? ঈশান বাবা তো চলে যাচ্ছে। আরশির সামনে তাকিয়ে দেখলো ঈশান সত্যি লাগেজ হাতে নিয়ে চলে যাচ্ছে। আরশিও বড় বড় কদম ফেলে ঈশানের কাছে চলে গেল। গাড়িতে বসে আরশি ঈশানের সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু ঈশান কানে ইয়ারফোন গুঁজে রেখেছে যাতে আরশির কণ্ঠস্বর ওকে শুনতে না হয়। ঈশানের এমন আচরণে আরশি কেঁদে দিল। জীবনে কত কিছু ঘটে গেছে, আরশি কখনো চোখের জল ফেলেনি, কিন্তু এখন প্রতি ক্ষণে ক্ষণে চোখের জল ফেলা ছাড়া আর কোনো উপায় নাই তার কাছে।